সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। শেখ হাসিনার স্বৈরাচারী দুঃশাসনের রক্তক্ষয়ী অধ্যায় পেরিয়ে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণ করল 2 বছর। প্রায় 1.5 দশকের গুম, খুন, লুটপাট ও বৈষম্যের কবল থেকে মুক্তির যে আকাঙ্ক্ষা নিয়ে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা বুক পেতে দিয়েছিল, তার প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাবার সময় এসেছে। স্বৈরাচারের পতন আর ভোটাধিকার ফিরে এলেও শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ কতটুকু পূরণ হয়েছে? অন্যদিকে মব জাস্টিস ও উগ্র ডানপন্থার উত্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় গণঅভ্যুত্থান পাওয়া না পাওয়া। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন নীলোফার চৌধুরী মনি, সংসদ সদস্য বিএনপি, ডক্টর শিব্বির আহমদ, রাজনৈতিক বিশ্লেষক, এবং আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই আলোচনায় যুক্ত হবেন অনেক রায়, সদস্য, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ। যাচ্ছি আলোচনায়। মনি আপা, আজকে দিনের সবচাইতে বড় খবর সেটি হচ্ছে যে ৪৫ বছর পর পলাতক ছিলেন একজন সেনা কর্মকর্তা, যিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সঙ্গে সরাসরি জড়িত, এবং তিনিই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করে দিয়েছিলেন এমন খবর আমরা পেয়েছি। তাকে ডিবি আটক করার পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। যে এই খবরটি এসেছে যে এতদিন পরে সে গ্রেফতার হলো, এবং যদি আমরা বলি যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে যে আসামিরা জড়িত ছিল তাদের মধ্যে 13 জনের মৃত্যুদণ্ড হয়েছিল, এর মধ্যে 12 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে, বাকি 5 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। একমাত্র এই আসামি মোজাফফর তিনি জীবিত আছেন। তাহলে তার বিষয়টি তদন্ত বা বিচার প্রক্রিয়াটা কোন দিকে এগোলে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের যে মূল ঘটনা, নেপথ্যে কারা ছিল, সেগুলো আমরা জানতে পারি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহালোচকবৃন্দকে শুভেচ্ছা। দেখেন, অত্যন্ত দুঃখজনক ছিল, মর্মান্তিক ছিল যে একটা দেশপ্রেমিক একজন বীর মুক্তিযোদ্ধাকে এবং দেশের প্রধানকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছিল যারা, তাদের আমরা আসলে যে ক্লুটা, কেন তাকে হত্যা করা হলো, কেন কি তার অপরাধ ছিল, এগুলো আমরা কিছুই কিন্তু আমরা সন্দেহ করেছি, ধারণা করেছি, কিন্তু পাইনি। এই যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে মার্শালতে নিয়ে তাদেরকে যে বিচারটা তড়িৎ করা হলো তাতে, এবং মেজর জেনারেল মঞ্জুর তাকে অ্যারেস্ট করার পরে তাকে কিন্তু রাস্তাতেই মেরে ফেলা হলো। এই জায়গাটা, এই কারণগুলোর জন্য আমরা কিন্তু আসল ক্লুটা পাই নাই এখন পর্যন্ত। এটা উনি আমার নেতা, আমি ওনার আদর্শকে ধারণ করে রাজনীতি করি। এখনো এতদিন পরে, আমরা খুব ছোট ছিলাম যখন ওনার এই ঘটনাটা ঘটেছে, এতদিন পরে যখন এই আসামিটাকে পাওয়া গেল, সে ফেরার ছিল, তাকে যখন পাওয়া গেল, আমরা তার কাছ থেকে অবশ্যই সব কিছু জানতে চাই। যেহেতু একজন আছে, আমরা জানতে চাই যে ওনাকে কেন, কিভাবে ওনাকে মারা হয়েছিল, কি কারণটার জন্য ওনাকে মারা হয়েছিল। আমি বলবো আপনার মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের সেনাবাহিনীর কাছে, যাদের কাছে হ্যান্ডওভার করা হয়েছে, কারণ আমরা জানি যে সেনাবাহিনীর বিচারটা তারা নিজেরাই করেন। তো যে কারণে আমরা অনেক কিছুই জানতে পারি না, সাধারণ নাগরিক যারা। আমরা জানতে চাই তার মাধ্যমে, এই লোকটার মাধ্যমে, এই খুনির মাধ্যমে, যে কেন তাকে খুন করা হয়েছিল, কেন তাকে ওইভাবে ব্রাশ ফায়ারে হত্যা করা হলো, এবং কি তাদের দৃষ্টিতে তার কোনখানে অপরাধটা ছিল। একজন দেশপ্রেমিক মানুষকে তার আপাদমস্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাষ্ট্রের জন্যই উনি জীবন পর্যন্ত দিয়ে গেছে। তো কি কারণে তাকে জীবন দিতে হয়েছিল, যেহেতু তার মৃত্যুটা স্বাভাবিক না, তাদের মাধ্যমে তার মৃত্যু হয়েছে, এই জিনিসটা আমরা আসলে প্রথমেই আগে জানতে চাই। এই জন্য বলবো যে আগেই তাকে ওই হুটহাট করে তাকে মাসালতে নিয়ে আবারও তাকে ওইভাবে
হত্যা না করে আগে যেন, যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের কাছে এখন রাষ্ট্রের দায়িত্ব, উনি একজন রাষ্ট্রপ্রধান হিসেবে ওনার বাবার জন্য এই কাজটা করলে আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ, যে এই তথ্যগুলো আমাদের জানা দরকার, আমরা জানতে চাই। ডক্টর শিব্বির আহমদ, এই যে ৪৫ বছর পলাতক ছিলেন, তিনি ভারতে চলে গিয়েছিলেন, ভারত থেকে নাম বদলে বাংলাদেশে যাতায়াত করতেন, এই ধরনের খবরগুলো আমরা এখন পর্যন্ত পাচ্ছি। যেহেতু তিনিই একমাত্র ব্যক্তি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, জীবিত ব্যক্তি, এবং তার কাছ থেকে জিয়াউর রহমান হত্যার নেপথ্যের কি ছিল, নেপথ্যের কারিগরি বা কারা, তার সম্পর্কে জানার সুযোগ আছে আমাদের, যদি ভালো করে ইনভেস্টিগেশন করা হয়। তো আপনার কাছে কি মনে হয় যে তাকে যদি যে প্রক্রিয়ায় এখন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, যেহেতু তার কোর্ট মার্শালের সাজা রয়েছে, সেটি যদি কার্যকর করা হয়, নতুন করে যদি তদন্ত না হয়, জিজ্ঞাসাবাদ না করা হয়, সেটির কি প্রয়োজনীয়তা দেখছেন কিনা আপনি? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচককে ধন্যবাদ। মনিয়াপা বলেছেন যে খুবই দুঃখজনক একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে, যে বাংলাদেশের সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং পরবর্তীতে কোর্ট মার্শাল হয়েছে, অনেকের বিচার হয়েছে, কেউ কেউ ইনস্ট্যান্টেই নিহত হয়েছে। এটা একটা সামরিক ছোটোখাটো বিদ্রোহের মতো ছিল, একটা ফেইল্ড বিদ্রোহ আমরা বলতে পারি। তো এর মধ্য দিয়ে বিচার হয়েছে। এখন এখানে আইনি কিছু ব্যাপার আছে। ধরেন প্রথমত হচ্ছে যে ধরেন একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, এটা একটা ফৌজদারি অপরাধ হলো। এখানে একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়েছে, সেটা একটা ফৌজদারি অপরাধ। কিন্তু আবার সামরিক বিদ্রোহ হয়েছে বা একটা রাষ্ট্রদ্রোহ হয়েছে, এরা সবাই সার্ভিং ছিলেন সেনাবাহিনীতে। সো এটা ধরেন সেই ক্ষেত্রে একটা মার্শাল কোর্টের ইস্যুজ। তো তখন যে বিচারটা হয়েছে মার্শাল কোর্টে বিচার হয়েছে এবং যাদের অনেকের ফাঁসি হয়েছে, এই হচ্ছে পলাতক ছিল। এখন যদি মার্শাল কোর্টের সেই রায় তারা বাস্তবায়ন করে, তাহলে নতুন করে বিচার করবার দরকার হচ্ছে না। মানে তাকে আগের আইনে মৃত্যুদণ্ড আছে, মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে, বা যদি কোনো আপিলের সুযোগ থাকে মার্শাল কোর্টে সেটা করবে। আর যদি মনে করে যে না, যখন মিডিয়ার নিউজে কিন্তু এটা স্পষ্ট না, যেমন ডিবি গ্রেপ্তার করেছে এবং হস্তান্তর করেছে, এখানে বলছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে হস্তান্তর করা হয়েছে। এখন কোর্ট মার্শাল সম্পন্ন করা বলতে আসলে কি বোঝাচ্ছে? কি রায় বাস্তবায়ন করা, নাকি আবার পুনঃ তদন্ত বা বিচার করবে? তো এটা গেল একটা আসপেক্ট, যে তারা কি করবে এটা ক্লিয়ার হওয়া দরকার আছে। দ্বিতীয়ত হচ্ছে যে ইভেন ইফ তার আগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে শাস্তিটা কার্যকর করা হবে, কিন্তু এই যে এত বছর পর্যন্ত সে পলাতক ছিল, আপনি যেটা বললেন নাম বদলিয়ে ইন্ডিয়া বা বাংলাদেশে যাতায়াত করেছে, এখন এত বছর পর্যন্ত সে কোথায় ছিল, কারা তাকে শেল্টার দিয়েছে, তার সাথে আর কেউ এর মধ্যে জড়িত আছে কিনা তাকে শেল্টার দেওয়ার ক্ষেত্রে, বা সেই সময়ের যেহেতু কোর্ট মার্শালে বিচার হয়েছে, আমরা কিন্তু মেজর মঞ্জুরের খুন হয়ে গেছেন, তো আমরা জানি না আসলে এটার উদ্দেশ্যটা কি ছিল, কারা ফান্ডিং করেছে, কারা এর সাথে জড়িত ছিল, এই জিনিসগুলো জানবার এখন সুযোগ এসেছে। আর যেহেতু এখন বিএনপি নেতৃত্বাধীন সরকারও ক্ষমতায় আছে, তো আমি মনে করি এটা বিএনপিরও ইনভেস্টিগেট করার জন্য এই মোটিভেশনটা থাকা দরকার, যে তাদের দলের প্রধানকে যে খুন করা হলো, এটা মোটিভেশনকে আমি শুধু অপরাধীদের ধরলাম, খুন করে ফেললাম একটা অন্ধকারের মধ্যে, আর কিছুই জানলাম না, এটা দিয়ে তো আসলে সঠিক বিচারটা হলো না। এমন হতে পারে এর পেছনে আরও কোনো শক্তি জড়িত ছিল, অথবা এই মোজাফফরকে যে এতদিন পর্যন্ত প্যাট্রোনাইজ করেছে কেউ না কেউ, নিশ্চয়ই কারো না কারো কোনো স্বার্থ ছিল। সে কিভাবে এতদিন পর্যন্ত টিকে ছিল ধরা না পড়ে, সেটা মানে একটা স্বাধীন তদন্ত কমিশন, একটা তদন্ত হওয়া উচিত। যদি বিচারের জন্য না হয়, ধরলাম সে বিচার হয়েছে, সে অপরাধী, ফাঁসি হয়ে যাবে, এটা ধরেন রায় হয়ে আছে, কিন্তু এই যে এতটা বছর পরে, ৪৫ বছর পরে তাকে মৃত্যুদণ্ডের আসামিকে এত বছর গ্রেপ্তার করা হলো, এত বছর পর, মানে ৪৫ বছর আগেই তার মৃত্যুদণ্ড হওয়া কার্যকর হওয়ার কথা, সে যে ৪৫ বছর এডিশনাল লাইফ পেল তার অপরাধের পরেও, এই সময়ের তার কার্যক্রম, সে কোথায় ছিল, কিভাবে নাম বদলিয়ে দেশে বিদেশে ঘুরেছে, এইটার জন্য হলেও তদন্ত করা উচিত। এবং অবভিয়াসলি যে সেই সময়ে এই হত্যার সাথে মোটিভ কী ছিল, মঞ্জুরের মোটিভ কী ছিল, তাদের বাকিদের মোটিভ কী ছিল, কারা তাদেরকে ইনস্টিগেট করেছে বা ফান্ডিং করেছে, এগুলো আমাদের জানবার দরকার আছে। তো আমি মনে করি যে এটার একটা অধিকতর তদন্ত হওয়া উচিত, এবং সেটা যদি কোর্ট মার্শালেও করতে চাই, সেটা কোর্ট মার্শালের ব্যাপার তো আমরা অনেক সময় জানি না কিছুই, কিন্তু আমার মনে হয় এটা জাতীয় গুরুত্বপূর্ণ ব্যাপার, জনগুরুত্বপূর্ণ ইস্যু। এই ইস্যুর তদন্তের সারসংক্ষেপ হলেও জাতিকে জানানো দরকার আছে। জি, মনিয়াপা,
আমরা জুলাই নিয়ে একটু আলোচনা করি, কারণ জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর প্রাপ্তি অপ্রাপ্তির নানা হিসেব নিকেশের বিষয়গুলো সামনে আসছে। আপনার কাছে যদি মানে বলতে বলি যে আপনার কাছে যদি জানতে চাই যে প্রাপ্তি এবং অপ্রাপ্তির মধ্যে ফারাক কতটুকু? এটা আসলে খুব জটিল প্রশ্ন, কারণ প্রাপ্তি 2 বছর হয়ে গেল। 2 বছরে জুলাই যোদ্ধাদের যে প্রাপ্তি এবং অপ্রাপ্তির ফারাকটা আমার কাছে অনেক লম্বা ফারাক মনে হয়। কারণ যারা যুদ্ধে ছিলেন তারা কিন্তু আপামর জনগণ এবং ছাত্রছাত্রীরা, সামনের কাতারে ছাত্রছাত্রীরা ছিলেন। তারা যারা ছিলেন, আমরা যদি ওই ছবিগুলো আপনাদের কাছে আছে, সবারই আর্কাইভে আছে, আমরা যদি ওই ছবিগুলোকে দেখি, ওই ছবির মানুষগুলোকে কিন্তু এখন আর আমরা দেখি না। তারা যে খুব সুখ নিয়ে হাসি খুশি মুখে বিদায় হয়েছে তাও না। তাদের মধ্যে এক ধরনের যে আমরা কি চাইলাম, কেন আমরা ঠিক লক্ষ্যে পৌঁছতে পারছি না, এই জায়গাটা, এই আমার কাছে মনে হয় ওইখানে অপ্রাপ্তিটা বেশি। আবার প্রাপ্তির জায়গাটায় এত মিসইউজ হয়েছে যে অনেক ক্ষেত্রে মিসইউজ প্রাপ্তির জন্য অনেকেই বিমুখ হয়ে গেছে, যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক। দেশপ্রেমিক তো শুধু এক যুগে থাকে না, যুগে যুগে হয়। এবং প্রত্যেকটা এটা পারিবারিক শিক্ষা, নিজের একটা ভেতর থেকে অনুপ্রেরণা, যেটা শক্তি, সেটা সব কিছু মিলে আমি অনেকেই দেখেছি, ডাকসু নির্বাচনেও দেখেছি বা অন্য অন্য নির্বাচন, চাকসু ইকসু এইসবে, সেইখানেও দেখেছি যে অনেকেই আছে যে তারা ওইখানে স্ট্যান্ড করতে না পেরে তাদের নিজেদের মধ্যে থেকে তারা কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এখন আর তাদেরকে আমরা দেখি না। এইখানে এই টেবিলগুলোতে যাদের সাথে আমরা দেখতাম বৈষম্য বিরোধী হিসেবে, তাদেরকেও এখন খুব একটা দেখা যায় না। যারা আছেন তাদের মধ্যে এক শ্রেণী আছে একটা, যারা চেতনা বিক্রেতা, সেই মুক্তিযুদ্ধের চেতনার মতো, সেই আপনার ফ্যাসিস্টের সময় যে সুবিধাভোগী বা সুবিধাবঞ্চিত, তাদেরও একটা চেতনা আছে। সেই চেতনার মতো তারা চেতনাটা সেল করতে পারদর্শী। সেইখানে আমরা মনে করি যে এই জায়গাটায় যত গুরুত্ব না দেওয়া হবে, জুলাই কিন্তু দূরে সরে যাবে তার নিজস্ব জায়গা থেকে। মানে এটাকে গুরুত্ব কিভাবে দেবে, মানে দেওয়া উচিত? এটাকে গুরুত্ব দিবে যে কারণে জুলাইটা আমি পারিনি বলেই আপনি আসছেন, সেই কারণটা আপনাকে মনে রাখতে হবে। কেন আমি পারিনি এবং আমার শূন্যস্থানটা আপনি ফিল আপ করেছেন, সে আমার শূন্যস্থানের জায়গায় যদি আপনিও শূন্যস্থান হয়ে যান, তাহলে তো আবার ওইখানে অভাব বোধ হবে, ওই জায়গাটা আবার ফাঁকা হয়ে যাবে। ওই জায়গাটা যেন ফাঁকা না হয়, সেই জন্য আমরা মনে করি যে এই জায়গাটায় যেহেতু তরুণরা অ্যাডভান্স টিম ছিল, তাদেরকে এটা মনে রাখতে হবে। এবং তরুণদের মধ্যে অনেকের এখন দল হয়েছে, অনেকে অন্যান্যভাবে দল রেজিস্টার দল না হলেও তারা একটা প্ল্যাটফর্ম নিয়েছে। সেই জায়গাগুলো থেকে তাদেরকে এটা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিতে হবে। জি, ডক্টর শিব্বির আহমেদ, প্রাপ্তি অপ্রাপ্তির ফারাক আছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের জুলাই চেতনাটাকে বা গণ অভ্যুত্থানটাকে ভিন্ন খাতে ব্যবহার করার কারণে অপ্রাপ্তি মানে প্রাপ্তির হিসাবটা অনেক ক্ষেত্রে মিলিয়ে গেছে। সেই ক্ষেত্রে যারা এখনো সক্রিয় আছেন, যারা প্ল্যাটফর্ম করেছেন, দল করেছেন, তরুণদেরকে আর সতর্ক হতে হবে। মনি আপা এটা বলছেন, আপনার মতো? দেখেন, জুলাইয়ের আমি যদি প্রাপ্তির কথা বলি, অনেক প্রাপ্তি আছে আমাদের। জুলাইয়ের আগের সময়ের সাথে যদি নতুন বাংলাদেশকে আমরা তুলনা করি, আমরা ছিলাম একটা গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণহত্যার একটা ফেসিবাদী আমলে, যেখানে আমরা কথা বলতে পারতাম না, আমরা ভয়ে থাকতাম। এরকম একটা ভয়ের সংস্কৃতির মধ্যে ছিলাম। আমাদের স্বজনদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আয়নাঘর করা হয়েছে, ক্যাম্পাসগুলোকে ক্যান্টনমেন্ট বানিয়ে রাখা হয়েছিল, শত শত ছাত্রদেরকে ক্যাম্পাসে হত্যা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, সারা রাত ধরে টর্চার করা হয়েছে আবরার ফাহাদের মতো। তো এরকম বিরোধী দলকে
রাস্তায় নামতে দেয় নাই, অফিস খুলতে দেয় নাই, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এক কাপড়ে বাড়িটা ভেঙে ফেলেছে, তারেক রহমানকে দেশে আসতে জানায়, খালেদা জিয়া চিকিৎসা নিতে পারে নাই, খালেদা জিয়াকে নিয়ে সংসদে নানান অকথ্য ভাষায় সংসদে সরকার প্রধান আলোচনা করছে। এরকম একটা অসুস্থ রাজনৈতিক পরিবেশ থেকে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসছি। আমরা একটা নির্বাচন করেছি যেটা সর্বমহলে গৃহীত হয়েছে, একটা পার্টিসিপেটরি ইলেকশন ছিল, ইভেন আওয়ামী লীগের লোকেরাও ভোট দিয়েছে, যে আনন্দের সাথে মানুষ দলে দলে বাসে ট্রেনে লঞ্চে করে গিয়ে ভোট দিয়েছে। এরকম একটা আনন্দমুখর পরিবেশে একটা নির্বাচন হয়েছে, একটা সুন্দর সংসদ আমরা পেয়েছি। তো এটা তো নিঃসন্দেহে জুলাইয়ের প্রাপ্তি। জুলাই না হলে এটা জীবনেও হতে পারতো না। আমাদের যারা জেলে ছিল নেতৃবৃন্দরা তারা বের হয়েছেন, যারা দেশের বাইরে নির্বাসনে ছিলেন তারা দেশে আসতে পেরেছেন, খালেদা জিয়া চিকিৎসা পেয়েছেন, জামাতের নেতারা এই জুডিশিয়াল কিলিংয়ের যারা শহীদ হয়ে গেছেন তো হয়েছেন, যা বাকি ছিলেন যিনি উনি মুক্তি পেয়েছেন, এমপিও হয়েছেন, আয়নাগর থেকে বের হয়ে এমপি হয়েছেন। এ ধরনের অসংখ্য প্রাপ্তি আমাদের আছে। ক্যাম্পাসগুলোতে ছাত্ররা এখন নিরাপদে থাকছে, কোনো হল দখল মারামারি সংঘর্ষ এগুলো নেই। এগুলো অবশ্যই জুলাইয়ের প্রাপ্তি। এখন আমাদের প্রত্যাশা তো আসলে আরও অনেক বেশি ছিল। এখন আমাদের প্রত্যাশার জায়গায় অনেক অপ্রাপ্তি আছে। জুলাইয়ের আগে আমাদের যেমন একটা জাতীয় ঐক্য ছিল, সকল দল মত সব কিছু ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছিলাম। বের হওয়ার পরে এখন যার যার আদর্শ আছে, এটা খুব স্বাভাবিক, আসলে দুনিয়ার সব জায়গাতে গণঅভ্যুত্থানের পরে বিপ্লবের পরে হয়, যার যার দলীয় আদর্শ আছে, দলীয় এজেন্ডা আছে, সেগুলো নিয়ে তারা কাজ করছে, প্রতিযোগিতা করছে। সেখানে কিছু প্রাপ্তি অপ্রাপ্তি আছে। জুলাইয়ের আমাদের একটা বড় আকাঙ্ক্ষার জায়গা ছিল যে আমরা এই ফেসিবাদী খুনিদের বিচার করব। বিচারটা ধীর গতিতে চলছে। আমি বলবো যে এই জায়গাটায় আমরা এখনো সেই জায়গায় যেতে পারি না যে বিচারটা ত্বরান্বিত করা, এটা হয় নাই। কোনো কোনো ক্ষেত্রে অনেক খুনিরা বের হয়ে যাচ্ছে জামিন পেয়ে। আরেকটা হচ্ছে যে এই যে দুনিয়ার সব জায়গায় বিপ্লবের পর এরকম ফেসিবাদী দলগুলো আদালতের রায়ের মাধ্যমে নিষিদ্ধ হয়ে যায়, কিন্তু বাংলাদেশে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ হয়ে আছে। এখন পর্যন্ত এটার বিচার প্রক্রিয়া আগায় নিষিদ্ধ হয় না। আপনি সিরিয়া বলেন, তিউনিসিয়া বলেন, মিশর বলেন, সব দেশে এরকম এই ফেসিবাদী সংগঠনগুলো, সন্ত্রাসী সংগঠন যারা ক্ষমতায় থেকে গণহত্যা করে মানুষের লুটপাট করে পালাতে বাধ্য হয়েছে, এদের দল নিষিদ্ধ হয়, কিন্তু বাংলাদেশে এটা আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই। এর বাইরে অপ্রাপ্তির জায়গায় যদি বলেন যে আমাদের রাজনৈতিক যে সংস্কারের জায়গাটা দরকার ছিল, এই জায়গাটায় সরকারের অনেক গাফিলতি আমরা দেখেছি, বা অনেক জায়গায় এটাকে অবমূল্যায়ন করা বা গুরুত্ব কম দেওয়া হয়েছে। যেমন গণভোটটাকে বাস্তবায়ন করা হয় নাই, এটাকে একরকমের অবজ্ঞা করা হয়েছে জনগণের মতামতকে, রায়কে। এরপরে ধরেন আপনার আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, দুদক, মানবাধিকার কমিশন বা গুম কমিশনের ধরনের কমিশনগুলো ল্যাপস করে দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে আরও অধিকতর সংশোধন করে নিয়ে আসবে, কিন্তু আমরা ওভাবে আসলে এখন পর্যন্ত দেখছি না। এই রাজনৈতিক কালচারের যে পরিবর্তন হওয়া দরকার ছিল, সংস্কৃতি পরিবর্তন হওয়া ছিল, এই জায়গাটায় আমাদের এখনো অপ্রাপ্তির জায়গা আছে। কিন্তু আমাদের বিচারটা শুরু হয়েছে, এটা একটা প্রাপ্তি, কিন্তু ত্বরান্বিত হচ্ছে না। নির্বাচনটা হয়েছে, গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, এটা প্রাপ্তি। আমরা আরও অনেক প্রত্যাশা আমাদের ছিল, সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। সেগুলো বাস্তবায়নের ব্যাপারে সরকার দল, বিরোধী দল সহ সক্রিয় সকল সংগঠনকে অ্যাক্টিভলি ভূমিকা রাখা দরকার। ফেসিবাদের কালো থাবা, যেন ফেসিবাদ নিজে তো কোনোদিন ফিরে আসতেই পারবে না, তারা পালিয়ে গেছে, আসবে না, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল বা সংগঠনও যেন ফেসিবাদী চরিত্রের মধ্যে চরিত্র তাদের মধ্যে ফুটে না ওঠে, এটার ব্যাপারেও আমাদের সাবধান থাকা দরকার আছে। অনেকটাই আপনাকে স্বাগত জানাচ্ছি সম্পাদকতে। আমরা শুরুটা যেভাবে আলোচনা দিয়ে শুরু করেছিলাম সেটি হচ্ছে যে ৪৫ বছর পলাতক থাকার পর সাবেক একজন সেনা কর্মকর্তা মুজাফফর আটক হয়েছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুনের মামলার আসামি। তাকে ডিবি আটক করেছিল, তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং আমরা যতটুকু ডিবির বরাদ্দে জানতে পারছি কোর্ট মার্শালের যে রায় সেটির জন্যই তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে তিনি একমাত্র ব্যক্তি যে জীবিত আছেন, জিয়াউর রহমানকে কেন হত্যা করা হলো, হত্যার নেপথ্যে কারা ছিল সেটি হয়তো আমরা এখনো পর্যন্ত অজানা রয়েছে, তার কাছ থেকে জানা সম্ভব। তো সেদিক দিয়ে তাকে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা বা কোনো কমিশন গঠন করে মূল রহস্য উদ্ঘাটনের কোনো ব্যবস্থার সুযোগ দেখছেন কিনা, বা আপনার মতামত কি? প্রথমেই ধন্যবাদ জানাই যারা আজকে শুনছেন, এবং আমার সাথে আমার যে সহ আলোচকরা উপস্থিত আছেন তাদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। প্রথমত কথা হলো, বাংলাদেশে এরকম পলিটিক্যাল অ্যাসাসিনেশন আমরা অনেকবার দেখছি। এটা 75-এও আমরা দেখছি, আমরা পরবর্তীতে এটা জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি, তার সাথেও এটা আমরা হইতে দেখছি। কিন্তু কখনোই আমরা জাতি হিসাবে এই হত্যাকাণ্ডগুলো কিভাবে সংগঠিত হয়েছে, কেন সংগঠিত হয়েছে, এটার পিছনে কি রিজন ছিল, সেই জিনিসগুলো নিয়ে আমরা দেখছি যে কখনোই আসলে খুব একটা সম্মুখে কথা বলা হয় না। এক প্রকার ধামাচাপা দিয়ে রাখার একটা সংস্কৃতি বাংলাদেশে কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এর ফলে আসলে কি হয়েছে, এর ফলে যেটা হয়েছে যে আপনার এই ঘটনাগুলোকে এটা রাজনৈতিক আবহর মধ্যে নিয়ে যাওয়ার জন্য
এরকম পলিটিক্যাল অ্যাসাসিনেশন যে একটা প্রচন্ড নেগেটিভ জিনিস, এবং এটা যে কোনো একটা স্বাধীন দেশে এটা যে খুবই মানে আপনি বলতে পারেন যে খুবই নিম্ন এবং খুবই বাজে একটা উদাহরণ হিসেবে একটা স্বাধীন দেশের স্টোরিতে থেকে যায়, এটা থেকে যাওয়ার একটা জায়গাটা অনেক বেশি নষ্ট হয়ে যায়। এবং এর ফলে কি হয়, কারণ যখন আপনি আসলে কেন ঘটছিল সেটাকে যখন আপনি সামনে আনবেন না, তখন যেটা হবে সেটা নিয়ে নানান রকম ডালপালা গজাবে, নানান রকম গুজব হবে। যেমন মনে করেন আমরা কি জানছি, বা আমরা যেহেতু আমরা জানি না আসলে কেন হয়েছে, আমরা কিন্তু অনেকেই জানি যে আমাদের যে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া উনি অনেক আর্মি অফিসার মারছে, এই জন্য আর্মি অফিসারদের রাগ, তাদের মধ্যে কয়েকজন বিক্ষুব্ধ হয়ে তাকে এসে হত্যা করছে। কিন্তু বিষয়টা কি এত সিম্পল? বিষয়টা তো নিশ্চয়ই এত সিম্পল না। এটার পিছনে নিশ্চয়ই আন্তর্জাতিক মহলের কোনো না কোনো যুক্ততা আছে, এটার নিশ্চয়ই দেশীয় এবং একটা মহলেরও এখানে যুক্ততা আছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে সেই জিনিসগুলোকে আমরা কখনো আসলে সামনে আনি না। এটা আমাদের আসলে ইতিহাস পাঠের একটা সবচেয়ে বড় সমস্যার জায়গা, যে আপনি দেখবেন যে আমাদের ইতিহাসের যে ঐতিহাসিক ঘটনাগুলো বা বিভিন্ন রকমের যে ঘটনা, বিভিন্ন রকমের বাঁকের মধ্য দিয়ে আমরা গিয়েছি, সেই জিনিসগুলো নিয়ে আসলে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ উপাত্ত আমাদের এখানে নাই। এবং এটা না থাকার কারণে যেটা হয়েছে, আমাদের ইতিহাস পাঠটা হয়ে যায় অনেক কঠিন এবং অনেক কমপ্লেক্সের। মানে আমাদের ইতিহাস পাঠটাকে আপনি কোনো সরল রেখার মধ্যে আনতে পারবেন না, কারণ হলো এ ব্যাপারে কেউই আসলে সত্যিটা কি সেটা জানে না। ফলে আমরা আশা করি যে আগে কি হয়েছে না হয়েছে সেটা তো নিশ্চয়ই এখন আমরা এসে পরিবর্তন করতে পারবো না, কিন্তু যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি অন্যতম আসামি এই ঘটনার। ফলে তাকে আসলে কোর্ট মার্শালে দেওয়া, অলরেডি তিনি আমি যদি ভুল করে না দেখি তার বয়সও নাই আর্মি অফিসার হিসেবে থাকার, এবং তাকে গ্রেপ্তারও করেছেন ডিবি। ফলে আমার মনে হয় যে আর্মির কাছে তুলে দেওয়ার থেকে তাকে আসলে বাংলাদেশের আদালতে, বাংলাদেশের আদালত ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, সেইখানে আসলে তার রায়টা কার্যকর হওয়া উচিত। এবং এটার একটা উদাহরণ আমি যদি ভুল করে না থাকি, আমার জাস্ট মনে পড়লো, সেটা হলো শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার কিন্তু কোর্ট মার্শালে কি হয়েছে বলে তো আমার মনে হয় না, তার বিচারটা কিন্তু কোর্টে হয়েছে। ফলে আমরা আশা করব যে উনাকে, যিনি গ্রেপ্তার হয়েছেন, উনাকে কোর্ট মার্শালে না দিয়ে তাকেও আসলে বাংলাদেশের বাংলাদেশের যে আদালত, সেই আদালতে আসলে তার বিচারটা যেন হয়, এবং তার যে সাক্ষ্য সে তিনি কেন করেছেন বা তারা কেন করেছেন, তার পিছনে কে কে আছে, এই জিনিসগুলোও যেন আসলে বের হয়ে আসে। কারণ এগুলো বের হয়ে আসলে আপনি আপনার ইতিহাসটা, আপনার কেন কি হয়েছিল কোন সময়, সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, জনগণও এই ব্যাপারে একটা আইডিয়া পাইতে পারবে। আর এই যে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব করছিলাম জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, ডক্টর শিব্বির আহমেদ বা নীলুফার আপা অনেক কথাই বললেন। শিব্বির আহমেদের মূল যে কথাগুলো ছিল যে প্রাপ্তিও অনেক, আর অপ্রাপ্তির ক্ষেত্রে যেটি তিনি বলেছেন যে জুলাই হত্যাযজ্ঞের বিচারের ধীরগতি, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে এখনো আইন আদালতের মাধ্যমে নিষিদ্ধ করা যায়নি, রাজনীতির কালচারের পরিবর্তন হয়নি, রাষ্ট্র যে সংস্কার সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এই সরকারের ব্যর্থতা তিনি দেখছেন। আপনার কাছে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা কি? প্রথমে যেটা আসলে আমাদের দেখতে হবে যে জুলাই আসলে আমাদের কই নিয়ে যেতে পারত, কোথায় আমাদের নিয়ে যেতে পারত। আমরা যদি সেটা লক্ষ্য করি তাহলে আমরা বুঝবো যে আসলে আমাদের প্রাপ্তির সংখ্যাটা অনেক কম। আমার সহ আলোচক যেই প্রাপ্তিগুলোর কথা বলেছেন সেগুলো নিশ্চয়ই প্রাপ্তি, এগুলোকে আমি অস্বীকার করছি না, কিন্তু আমাদের যে এখানে পৌঁছানোর কথা ছিল সেই তুলনায় এগুলো খুবই কম। বাংলাদেশের মানুষ আরেকবার মানে, এবং এই জুলাই অভ্যুত্থানটা কেন আলাদা, এই অভ্যুত্থানটা পুরোপুরি মানুষের করা। আপনি যদি 90-এর আন্দোলন বলেন, 69-এর আন্দোলন বলেন, গণ অভ্যুত্থানের কথা বলেন, এগুলো অনেক বেশি রাজনৈতিক দল সরাসরি ম্যানিফেস্টেড করে এই আন্দোলনগুলো করছে। এইবারের এই আন্দোলন মানে কোনো রাজনৈতিক দলের হাতেই ছিল না, তারা বলতেও পারবে না কি হবে পরের দিন সকালবেলা, তারা যাই ঘোষণা দেখ না কেন, পুরোটাই ছিল জনগণের হাতে। ফলে আপনি আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল সেটার আশেপাশেও তো আমরা পৌঁছাইনি। আমরা যদি লক্ষ্য করি যে আওয়ামী লীগের গুম, তারপর মনে করেন যে আপনার আয়নাঘর, কিংবা মনে করেন ক্রস ফায়ার, এই যে নানান আওয়ামী লীগের ক্রাইম, এই ক্রাইম তো 17 বছর ধরে চলতেছে। কিন্তু মানুষ আসলে কেন 2024-এ এসে রিভোল্ট করলো, এই বিচারটা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করে নাই। এটা আপনাকে বিচার করতে হবে যে কোভিডের পর থেকে, আফটার কোভিড, যেভাবে শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিটাকে আসলে এক প্রকারে সংকুচিত করে ফেলছিল, মানুষের জীবন যে ত্রাহিত্যাস অবস্থা হয়েছিল। আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিব এবং আমি বলবো কেন যে আসলে জুলাইয়ের আসল ফ্যাক্টরটাকে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেউই ধরতে পারেনি। সেটা হলো আপনার ভুল করে না থাকলে 17 জুলাই না 18 জুলাই, মানে প্রাইভেট ইউনিভার্সিটির যেদিন বড় মুভমেন্টটা হইলো আপনার 18 তারিখে, পরের দিন 19 তারিখ সকালবেলা আমি যখন মালিবাগের দিকে যাই তখন সেখানে রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে। কেন রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে? কারণ আগের দিন তাদের 2 জন রিক্সা চালক
এই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা যখন আন্দোলন করছিল পুলিশের গুলিতে মারা গেছে। তো তারা যখন আন্দোলন করছে হঠাৎ করে মৌচাক মার্কেটের সামনে থেকে পুলিশ গুলি করতে করতে আগে আসে। ওই দিন ভুল করে না থাকলে ছিল শুক্রবার। যখন আগে আসতেছে তো আমি একটা গলির ভিতরে ঢুকলাম, তো আমি দেখলাম গলির মুখে দাঁড়িয়ে এক বৃদ্ধ চাচা সে চিৎকার করতেছে এবং গালাগালি করতেছে পুলিশকে এবং মানুষকে উদ্বুদ্ধ করতেছে যেন সে পুলিশের সাথে মারামারি করতে যায়। তো আমার মনে হইলো গুলিটা যে কোনো দিকে যাচ্ছে, তিনি বৃদ্ধ, তিনি তো দৌড়াতে পারবেন না। আমি তার একটু টান দিয়ে ভিতরে ঢুকেলাম, গুলির ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম যে চাচা আপনার তো বয়স হয়েছে, আপনি এরকম রাস্তা মাঝখানে চলে যান না, হঠাৎ করে পুলিশ আসলে আপনি সরতে পারবেন না, এটা গুলি খেয়ে যাবেন। তখন সে আমার দিকে তাকে আমার বললো যে কাকা আমি তো রিক্সা চালাই, আমি যদি আজকে গুলিটা খায়া যাই তাহলে কালকে সকালবেলা বাড়িতে আর বিকাশ করতে হবে না। তা আপনি কি মনে করেন আজকে ওই 2024 থেকে 2026 মাঝখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট গেল, তো কেউ এই প্রবলেমটা আইডেন্টিফাই করছে? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বেটারমেন্ট করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? শুধু এক প্রকার গালগপ্প মারা ছাড়া, গালগপ্প দেওয়া ছাড়া আর কি কিছু করা হয়েছে? আপনি আসেন, আমরা জুলাইয়ের পরে আমরা কি শুধু একটা ইলেকশন চাইছিলাম যে এতগুলা মানুষের মৃত্যুর উপর দিয়ে আমরা শুধু একটা ইলেকশন পাবো? নিশ্চয়ই ইলেকশন আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল, গণতন্ত্রের জন্য ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে কোনো আমার দ্বিমত নাই। কিন্তু ইলেকশনের পরে এবং ইলেকশনের আগে যে ঘটনা প্রবাহ বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে, আমরা যেভাবে একটা উগ্রপন্থী রাজনীতির উত্থান এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি কিভাবে সংবাদপত্র পুড়ায় দেওয়া হয়েছে, আমরা দেখছি কিভাবে মব করা হয়েছে, এবং আমরা দেখছি সরকার সেখানে কিভাবে দুর্বল হয়ে বসেছিল সেই ইন্টারিম সরকার। তো যেই সরকার গণঅভ্যুত্থানের সরকার, তার কি দুর্বল থাকার কথা ছিল? তাহলে সে দুর্বল ছিল কেন? এখন এই প্রশ্নগুলো তো আসলে খুবই গুরুত্বপূর্ণ। ফলে আপনার কাছে আমি আবার আসবো অনেকটাই। নীলোফার চৌধুরী মনি, আজকে এনসিপির একজন নেতা তিনি অভিযোগ করেছেন বা তার যে মন্তব্য, জুলাই চেতনাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কারা করছেন? দেখেন, এই কথাটা কিন্তু আমি আমার আগের কথাটার মধ্যে কিছুটা বুঝিয়েছি। আমি চাই যে জুলাই বেঁচে থাকুক। 90-কে আমরা হারিয়েছি, 90 তাও অনেক দিন বেঁচে ছিল। এখনো আমরা যখন 90-এর কর্মী নেতা, তখন এই নিয়ে কিন্তু এখনো মানুষ তাকায়। এবং 90-কে মানুষ যেভাবে নিয়েছিল, জুলাইকে আরও বেশি, 90-এর আন্দোলনের চেয়ে অনেক বেশি আন্দোলন হয়েছে জুলাইতে, অনেক প্রাণ হারিয়েছে জুলাইতে, অনেক হাজার হাজার মানুষ আপনার পঙ্গু হয়েছে জুলাইতে। এটা বেঁচে থাকুক, আমি মনে প্রাণে চাই এটা বেঁচে থাকুক। কিন্তু এটা বেঁচে থাকার জন্য যে পলিসি করা দরকার, সেটা আপনার সেখান থেকে কেন কিভাবে তারা দূরে আমি জানি না। এই জায়গাটাকে টিকিয়ে রাখার জন্য যে আন্তরিকতা, যেটা সবার প্রয়োজন, যখনই আপনি মানে একা আপনি লড়বেন অন্যকে বাদ দিয়ে, জুলাইটা কিন্তু সবার, এটা আমাদের বুঝতে হবে। এটা সত্যি যে ছাত্রছাত্রীরা অ্যাডভান্স ছিল, এগিয়ে ছিল তারা, কিন্তু পেছন থেকে কিন্তু সবাই যেভাবে পেরেছে সহযোগিতা করেছে সবগুলা দল। এখন আপনার একটা দল যদি থাকে, তার কোটি মানুষের দল, সে যদি একটুখানিও যদি ঝাঁকি দেয় অনেক মানুষ পাওয়া যাবে, এবং মারা যদি যাওয়া শুরু করে তার লোকই কিন্তু বেশি মারা যাবে, যারা নেপথ্যে থেকেছে। নেপথ্যে না থাকলে এই আন্দোলনটা ওইভাবে হতো না, কারণ দলগুলো অনেক আন্দোলন করে দেখেছে যে ফাইনালি সাকসেস হতে পারে নাই, হতে দেওয়া হয় নাই। তো যে কারণে ছাত্রদের কোনো দল ছিল না, ছাত্ররা নেমেছিল। তো সেইখানে পেছন থেকে যারা করেছে তাদের, সামনে থেকে যারা করেছে তাদের, এবং যে এখানে যারা বুদ্ধি অ্যাপ্লাই করেছে তাদের, প্রত্যেকের মধ্যে যদি আন্তরিকতা ওইভাবে থাকে যে হ্যাঁ এটাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, দলমত নির্বিশেষে সবাই মিলে, তাহলে এটা বেঁচে থাকবে। কিভাবে বেঁচে থাকবে? আস্তে আস্তে আপনার বেঁচে থাকবে তো আমাদের কর্মে, আমাদের চেতনায়, সত্যিকার অর্থের চেতনায়। এটা চেতনা বিক্রির চেতনায় না, আমাদের চেতনায়, আমাদের রক্তে, আমাদের মগজে এটা বেঁচে থাকবে। তো এই জায়গাগুলো, যে কথাগুলো বললাম, এটাকে অ্যাপ্লাই করতে হবে। বিনা যুদ্ধে কিছুই পাওয়া যায় না। আর যেখানে বাংলাদেশটা এমন একটা দেশ, এখানেই ষড়যন্ত্রকারী, এখানেই আপনার ষড়যন্ত্র থেকে উদ্ধারকারী। সমস্যা হলো এইখানে জাতিগতভাবে আমরা কেন জানি দ্বিধা বিভক্ত। এই যে জাতিগতভাবে, যাতে এই কিছু কিছু জায়গা আছে সেখানে
আপনার একদম কি বলে যে জাতিসত্তার এইখানে একক হয়ে থাকতে হবে সবাই মিলে। কিছু কিছু লাইক স্বাধীনতা ৭১, এখানে কোনো আপোষ নাই। ৯০ এখানেও কোনো আপোষ নাই। ২৪ এখানেও কোনো আপোষ নাই। যদিও প্রথমটার কথা বললাম, এটা একটা দেশ, এটা একটা সভরেন, এটা একটা জায়গা, এটা একটা জাতি, সব এক। আর পরেরগুলো যেটা আমি বলছি গুরুত্বপূর্ণ, তবে এখানে স্বৈরশাসক, ফ্যাসিস্ট এদেরকে উৎখাত করা। অনেক দিনের জগদ্দল পাথরের মতো ঘাড়ে চেপে বসেছিল, অনেক টর্চার করেছে, অনেক অত্যাচার করেছে, রাষ্ট্র নিরুপায় ছিল বহু বছর, গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত ছিল বহু বছর। এই জায়গাগুলো যারা মেরামত করেছে নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এই জায়গাটায় আপনার জাতীয় ঐক্যের বিকল্প হতে পারে না। জি, ডক্টর শিবির আহমদ, জুলাই বাঁচবে কিভাবে? দেখেন, চেতনা শব্দটা তো আওয়ামী লীগ সরকার এত পচিয়ে ফেলছে, আমি এই শব্দটা বলতে চাই না। চেতনা করতে করতে চেতনা শব্দটা আমাদের কাছে হয়ে গেছে যে লুটপাটের প্রতিশব্দ। চেতনা শব্দটা হয়ে গেছে বিরোধী পক্ষকে দমনের প্রতিশব্দ। যত সব অপরাধ কর্ম ঢাকার প্রতিশব্দ হয়ে গেছে চেতনা শব্দটা। আমি যদি জুলাইয়ের জায়গা থেকে বলি, জনগণের কি প্রত্যাশা ছিল, কেন জনগণ রাস্তায় নেমে আসলো, দল মত নির্বিশেষে, নারী পুরুষ বয়স সব ভেদাভেদ ভিন্ন করে সব মানুষরা রাস্তায় নেমেছে। তাদের, আমি মনে করি সবচেয়ে বড় যে জিনিসটা অভাব ছিল সেটা হচ্ছে মানুষের কোনো ডিগনিটি ছিল না। এবং মানুষ মনে করতো যে আমরা প্রজা হয়ে গেছি, যে শেখ হাসিনা আমাদের খাওয়ায়, শেখ হাসিনা আমাদেরকে ব্লাউজ দেয়, শেখ হাসিনা আমাদেরকে মোবাইল ফোন দেয়, শেখ হাসিনা আমাদেরকে পদ্মা সেতু দেয়, সে রোহিঙ্গাদেরকে খাওয়ায়, 10 লাখ মানুষকে খাওয়ায়। মানে এভরিথিং হয়ে গেছে যে শেখ হাসিনা একজন রানীর, দেশটা তার আর তার বাপের, আমরা হচ্ছি প্রজা, আমরা তার দয়ায় বেঁচে থাকি। মানুষের কোনো ডিগনিটি ছিল না, এবং ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রীদের কোনো ডিগনিটি ছিল না, স্লেভের মতো ব্যবহার করেছে। তো এই যে বিদ্রোহটা হয়েছে, এটার একটা বড় কারণ হচ্ছে মানুষের ডিগনিটি মানুষ ফেরত পেতে চায়, একটা সম্মানজনক লাইফ লিড করতে চায়। এবং ক্যাম্পাসগুলোতেই কিন্তু প্রথম বিদ্রোহ হয়েছে এবং ছাত্রলীগকে প্রথম তারা তাড়িয়েছে। ডিগনিটির জায়গাটা আমি মনে করি ইম্পর্ট্যান্ট। এটা যদি আমরা এনশিওর করতে পারি মানুষের জন্য, এইটা হচ্ছে জুলাইকে বাঁচিয়ে রাখা। এই যে সাম্প্রতিক সময়ে বিতর্ক হলো শিক্ষামন্ত্রীর একটা কথা নিয়ে, আমি মনে করি এটা হচ্ছে এই ফেসিবাদী শব্দ, যে আমি অন্যদেরকে তার ডিগনিটিটা না দেয়া, সে ছাত্র হোক, ছোট হোক, বাচ্চা হোক, তাকে তার ডিগনিটিটা দেয়া, আর তাকে আমি ফার্মের মুরগি বলে ছোট করব না। তার দ্বিতীয় যেটা হচ্ছে যে ডিসক্রিমিনেশনকে নিয়ে এখানে মুভমেন্টটা হয়েছে। চাকরির ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে মানুষ যখন দেখে যে আমি ফেয়ার ট্রিটমেন্ট পাচ্ছি না, দেখেন মানুষ যদি পড়াশোনা করে জব মার্কেটে যায়, চাকরি পায়, এবং সে যদি মনে করে আমি একটা ফেয়ার ট্রিটমেন্ট পাচ্ছি, আমার পরিবার নিয়ে আমি বেঁচে থাকতে চাই, পারতেছি, তাহলে কিন্তু অনেকেই পলিটিক্স নিয়ে বদারও করে না। কিন্তু মানুষ দেখলো যে আমি পড়াশোনা করছি, এত স্ট্রাগল করছি, এত কষ্ট করছি, তারপর আমি একটা ফেয়ার ট্রিটমেন্ট পাচ্ছি না। যার মামা খালু পলিটিক্যাল পাওয়ার আছে সে পাচ্ছে, যার কোটা আছে সে পাচ্ছে। তার মানে ডিসক্রিমিনেশনটা তাকে বিদ্রোহী, তার মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি করছে। এইটা একটা মৌলিক জায়গা। আর বেসিক যে হিউম্যান রাইটসগুলো আমাদের সংবিধান আমাদেরকে এনশিওর করা, আমার ধর্ম পালনের, সভা সমিতি করা, রাজনৈতিক দল করার, দলের অফিস করা, বেসিক হিউম্যান রাইটসগুলো আমরা যেন ভায়োলেট না করি, তাহলেই হচ্ছে জুলাই বেঁচে থাকবে। আর পলিটিক্যাল যে সংস্কারগুলোর কথা একটু আগে আলাপ করেছিলাম, যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, কমিশনগুলো যেটা ক্ষমতার মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স রাখবে। অনেক ভাই বলছিলেন যে আমরা কোথায় যেতে পারতাম, আমাদের আসলে অনেক সম্ভাবনা ছিল। যদি আমরা এই পলিটিক্যাল সংস্কারগুলো করতাম, তাহলে হয়তো আমরা ক্ষমতার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হতো, যাতে করে পরবর্তীতে কেউ আর ফেসিবাদ না হয়ে উঠতে পারে। এটা জুলাইয়ের অন্যতম একটা চাওয়া, যে ভবিষ্যতে আর কেউ যেন এরকম ফেসিবাদ, আমরা কতবার গর্জে উঠবো, ভবিষ্যতে যেন কেউ আর এরকম ফেসিবাদী হয়ে উঠতে না পারে। আর লাস্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি যে লুটপাট, চাঁদাবাজি, মানুষ অতিষ্ঠ। ঢাকা শহরের মানুষ যা খরচ করে তার অ্যাটলিস্ট 40% তারা আসলে চাঁদা দেয়। সাম্প্রতিক সময়েও এই যমুনা টিভির বা অন্যান্য টিভির নিউজগুলো দেখলে বুঝবেন যে ঢাকার বাজারে যে জিনিসটা 120 টাকা সেটা বগুড়ায় 37 টাকা। তার মানে এই যে মাঝখানে আস্তে আস্তে দাম বাড়ে চাঁদার কারণে, ঢাকা শহরের মানুষরা জাস্ট আমরা প্রতি মাসে 40% করে আমাদের ইনকাম থেকে চাঁদা দিচ্ছি। এই জিনিসটা মানুষকে অ্যাফেক্ট করে, আমরা অর্থনৈতিক জায়গায় এই স্বচ্ছতাটা পাচ্ছি না। সম্প্রতিও চট্টগ্রামে দেখলেন যে একটা প্রতিষ্ঠানে গিয়ে একজন ডিমন বা কেউ গিয়ে বলতেছে পুলিশ কমিশনার আমার নাম্বার দিস, দেখিস সে চিনবে, মানে আমি কে। তার মানে হচ্ছে সে একটা অপ্রতিরোধ্য শক্তি, তাকে আমি দমাতে পারবো না। চাঁদাবাজির জন্য নানান জায়গায় খুন হচ্ছে, ব্যাকবাটরা নিয়ে, এটা মানুষকে সরাসরি এফেক্ট করে। সর্বশেষ একটা পয়েন্ট আমি বলি, যে আমি জুলাইয়ের পর থেকেই বলছিলাম যে আমাদের একটা ডিআওয়ামিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে যাওয়া উচিত। আমাদের রাজনীতি কলুষিত হয়ে গেছে, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কলুষিত হয়ে গেছে। যেই আচার আচরণগুলো আওয়ামী লীগ ফেসিবাদী সময়ে চর্চা করেছে,
এই চর্চাগুলো থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের একটা বি আওয়ামীকরণ, ডি আওয়ামিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে যাওয়া উচিত, যেটা ডিনাজিফিকেশন প্রসেস হয়েছিল জার্মানিতে, যে তাদের যে কালচার, তাদের যে কথা, তাদের যে স্লোগান, এখনো আমরা স্লোগান দিই অমুকের চামড়া তুলে নিব আমরা, এই যে এই ফেসিবাদী কালচার, রাজনীতি আমাদের মধ্যে এখনো রয়ে গেছে, জিব্বা কেটে ফেলতে চাই আমরা টকশোতে বসে, এই জিনিসগুলো রাজনৈতিকভাবে দলগুলোকে প্রশিক্ষিত করা উচিত একটা ডিঅমিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাহলে ইনশাল্লাহ জুলাই বেঁচে থাকবে। অনেকটাই এই যে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলি বা চেতনা অনেকে বলতে চান না, সেটাও যদি বলি, বাস্তবায়নে সরকারি দল এবং বিরোধী দল যারা আছেন তাদের অবস্থানটা আপনি কেমন দেখছেন? প্রথমে আমি বলি যে আমরা তো আমাদের জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল আমাদের সার্বভৌমত্ব, তাই তো? আমাদের একটা বড় অভিযোগ ছিল আওয়ামী লীগের এগেনস্টে, যে আওয়ামী লীগ আসলে ভারত থেকে তার রাজনীতি চালায় এবং ভারতের রাজনীতি তিনি করেন। তো আমরা বলতেছি যে আমরা জুলাই আন্দোলনের পরে আমরা সার্বভৌমত্ব রক্ষা করব, আমরা কোনো দেশের সাথে এমন কোনো আচরণ করব না যেন তাদের কথা আমরা মাইনা নিচ্ছি, বিষয়টা এরকম। কিন্তু আপনি লক্ষ্য করেন এত বড় বড় আলাপ, এটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনিও দিচ্ছেন, জামাতের আমিরও দিচ্ছেন, এমনকি এনসিপির প্রধান নাহিদ ইসলামও দিচ্ছেন। কিন্তু দেখেন এই তিনটা রাজনৈতিক দল মার্কিন চুক্তি নিয়ে কারো কোনো কথা নেই, একদম চুপ, স্পিকটি নট। অন্য সময় আমরা কি দেখছি, যখন আমরা রামপালের বিরুদ্ধে আন্দোলন করতেছি, আওয়ামী লীগ কমসে কম কিছু বুদ্ধিজীবী নামাইছিল যারা প্রমাণ করতে ব্যস্ত হয়েছিল যে রামপাল কত ভালো এবং বাংলাদেশের জন্য কত সুবিধার। কিন্তু এইবার এসে দেখেন কোনো বুদ্ধিজীবীও নামে নাই, একটা বুদ্ধিজীবীও নামানো হয় নাই যিনি বলবেন যে এই চুক্তিটা ভালো, বাংলাদেশের জন্য ভালো, একটা লোক নেই। কিন্তু দেখেন কারো কোনো মুখে আলাপ নাই। তো আমি এদের মুখ থেকে জুলাই চেতনা, জুলাই আকাঙ্ক্ষার গল্প কেন শুনবো? আমার আজকে তো মৌলানা ভাসানীর মতো বলতে হয়। মৌলানা ভাসানী 71-এর পরে বলছিলেন যে আমরা পিন্ডির জিঞ্জির ভেঙেছি, দিল্লির জিঞ্জির পরার জন্য তো না, গোলামি করার জন্য তো না। এখন তো মনে হচ্ছে যে আমরা পিন্ডিরও ভাঙছি, ভারতেরও, দিল্লিরও ভাঙছি, এখন মনে হচ্ছে ওয়াশিংটনের যে গোলামি, সেই গোলামি করার লাইনে বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি নামছে। দেখেন আপনি সরাসরি, আমি যদি ভুল করে না থাকি, স্বতন্ত্র ক্যান্ডিডেট রুমিন ফারহানা উনি মার্কিন চুক্তি নিয়ে সংসদে প্রশ্ন করলেন, এত কিছুর উত্তর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেন, এত কিছুর উত্তর আমাদের বাকি মন্ত্রীরা দেন, এই বিষয়ে কেউ কোনো কথা বলতেছে না। মানে কমসে কম ডিবেট করতে আসেন। আমরা প্রবলেম এরাইজ করতেছি, আমরা বলতেছি এই চুক্তি বাংলাদেশের আইটি সেক্টর নষ্ট করবে, এই চুক্তি বাংলাদেশের উদ্যোক্তাদের নষ্ট করবে, এই চুক্তি বাংলাদেশের ব্যবসায় নষ্ট করবে, কিন্তু কেউ একটা কথা বলতে আসতেছে না। আমি এদের মুখ থেকে তাদের পারফরমেন্স, এই একটা ঘটনা দিয়েই তো বিচার করা যায়। আপনার তো ধৈর্য বিচার করার দরকার নাই। গুম কমিশন বন্ধ করে দেয়, আমরা দেখি যে আসলে জামাতের বিরোধী দলের খুব একটা প্রবলেম নেই, একটু মাঠ গরম করা হইলেই যথেষ্ট, একটু দুই একটা বক্তব্য দিলেই যথেষ্ট। তা আমরা তাদের কাছ থেকে কি আশা করতে পারবো? কেন জুলাই আসলে বেহাত হয়ে গেল? জুলাই কিভাবে জনগণের হাত থেকে বেহাত হয়ে গেল, এটা তো এই পার্লামেন্ট দেখলেই বোঝা যায়। এই পার্লামেন্ট তো জুলাইয়ের কথা বলতেছে না, এই পার্লামেন্ট তো জুলাইয়ের কথা বলার জন্যও নাই। এখন জুলাইটা হয়ে গেছে অনেকটা ওই যে জুলাই আমাদের অনেকজন শহীদ হয়েছেন, আমরা সেই শহীদের রক্ত, এগুলো মুখস্থ কথাবার্তা। এগুলো আপনি চ্যাটজিপিটিতে বলেন, চ্যাটজিপিটি সুন্দর করে লিখে দিবে, আপনি দাঁড়ায় দাঁড়ায় এগুলো বলতে থাকেন, আর আপনারা ভাববেন যে জুলাই চেতনা খুব বাঁচায় রাখতেছি আমরা, কথায় কথায় জুলাই চেতনা বলবো, কিন্তু নিজেরা সার্বভৌমত্বের জন্য লড়াই করব, বর্ডারে চলে যাব, জনগণ নিয়ে ইন্ডিয়া দখল করে ফেলবো, ঠিক আছে, এরকম আলাপ আপনি দিতে থাকবেন। আপনার দেশে এত বড় একটা চুক্তি হয়ে গেল, ইলেকশনে 2 দিন আগে একটা অনির্বাচিত সরকারের কেন এত দরকার পড়লো এই চুক্তি করার? এবং পরবর্তীতে একটা নির্বাচিত সরকার আইসা, সেই নির্বাচিত সরকার কেন এটা পার্লামেন্টে তুলতেছে না? আপনি দেখবেন কোনো কথা নেই। তার মানে কি? নিশ্চয়ই এটা কোনো না কোনো জায়গায় নেগোসিয়েশন হয়ে গেছে এই টেবিলে, যে এটা তাদের মানতে হবে। তো তারা যদি মনে করে, ইন্ডিয়া শেখ হাসিনাও তো মনে করছিল যে ভারতের একটা সাপোর্ট আমি যদি পাই, আমি বাংলাদেশে ক্ষমতাটা বেশ টিকায় চলে যেতে পারবো। তো আজকে যদি বিএনপি, জামাত, এনসিপি মনে করে যে ওয়াশিংটনের একটা সাপোর্ট, প্রচ্ছন্ন সাপোর্ট দিয়ে আমি চলে যাব, সম্ভব না। বাংলাদেশ পিন্ডিরও শৃঙ্খল ভঙ্গ করছে, 2024-এ এসে আমরা ভারতের এবং দিল্লির শৃঙ্খলা ভঙ্গ করছি, আমরা ওয়াশিংটনের শৃঙ্খলা ভঙ্গ করব। এবং এরা যারা আজকে এই চুক্তি নিয়ে একটা কথাও বলতেছে না, তারা সেদিন অপরাধীর কাঠগড়ায় দাঁড়াবে, আজকে যেরকম আওয়ামী লীগ অপরাধীর কাঠগড়ায় দাঁড়াচ্ছে। জি মনি আপা, জুলাই কিভাবে জনগণের হাত থেকে বেহাত হলো বর্তমান পার্লামেন্টের দিকে তাকালে বোঝা যায়। যে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি, জুলাই আন্দোলনের সময় বলেছি যে দিল্লি না ঢাকা, এখন আমরা ওয়াশিংটনের দিকে চলে গেছি, কিন্তু যে চুক্তিটা হয়েছে চুক্তি নিয়ে কোনো রাজনৈতিক দলই কোনো কথা বলে না। দেখেন, জুলাই এখনো ব্যাহত হয় নাই,
এইটুকু আমি বলতে পারি যে আপনার মহান জাতীয় সংসদে গত 2 দিন আগেও জুলাই নিয়ে কিন্তু একটা চ্যাপ্টার সব দল থেকেই আলোচনায় আসছে, যে এই দলগুলো সংসদে আছেন, প্রতিনিধিত্ব করছেন, প্রত্যেকটা দল থেকে একের অধিক জন জুলাই নিয়ে কথা বলেছেন, আলোচনা করেছেন, জুলাই কী হওয়া উচিত, এবং প্রত্যেকটা দল মিলে সেখানে কিন্তু এক জায়গায় উপনীত হতে পেরেছেন যে জুলাই সবার। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন, অন্যান্য এনসিপির নেতা জনাব নাহিদ সাহেব বলেছেন। তো এই জায়গায় কারো কোনো কিন্তু কার্পণ্য নাই জুলাইকে স্বীকার করা। কিন্তু আমি যেটা বলছিলাম, শুধু স্বীকার করাই তো সব না, সেটার জন্য কাজ করা। কাজও যে হচ্ছে না তাও কিন্তু না। আপনার শহীদদের ফ্যামিলি 20,000 টাকা পাচ্ছে, আহতরা ক্যাটাগরি গেলি 3টা ক্যাটাগরিতে আপনার মাসোহারা পাচ্ছে, এবং 5 তারিখের মধ্যে জুলাই মিউজিয়ামটা খুলে দেওয়া হবে, এটা ঘোষণা আসছে। সেই দিক থেকে যদি আমি চিন্তা করি যে এগুলো কোনোটাই খারাপ না, বেটার। বাট আমি বলছি এটা বহুদিন এটা যেন টিকে থাকে, সেই টিকে থাকার জন্য যা যা করার, সেই জিনিসগুলো করার জন্য, মনে রাখার জন্য প্রত্যেককেই কিন্তু আপনার চেষ্টা করতে হবে, এবং এক মঞ্চে এই জায়গাটায় এখানে কোনো বিরোধিতা নাই, কারো থাকার কথা না। যত বিরোধিতা কম থাকবে, যত একাত্ম থাকবে, তত জুলাই টিকে থাকবে। তো এটার সাথে আপনার আমি মনে করি যে বাংলাদেশের যে কথাটা এতক্ষণ আসলো, যে চুক্তিটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্বে আছেন, যারা রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্বে থাকেন তারা কিন্তু কাজ করে দেখান, তারা কিন্তু বলতে পারেন না, বলেন না। সরকারের অনেক কিছুই বলা যায় না, যেটা বিরোধী দলে থাকলে বলা যায়। আপনি খেয়াল করেন, এই কথাটা বিরোধী দলরাই তো আসলে তুলবে সংসদে, মহান জাতীয় সংসদে। বিরোধী দল এটা নিয়ে আলোচনা করবে, পয়েন্ট অফ অর্ডার নিবে, সম্পূরক প্রশ্ন করবে, যখনই বিদেশ নীতি আসবে তখন তারা কথা বলবে। তো তারা কিন্তু এখানে নিশ্চুপ, কেন আমি জানি না। আর সরকার শুনে কতটুকু করবে, যতটুকু করতে পারবে, পরবর্তী সংসদে সেটা আলোচনা উত্থাপিত হবে। আর সরকারের মুখ থেকে কথা বের করার জন্য বিরোধী দলের কোনো বিকল্প হতে পারে না। তা এখন বিরোধী দল যদি না চায়, তাহলে আমি নিজে থেকে কিভাবে বলবো? আপনি আমাকে বলেন, আমি তো কাজের জন্যই, আপনাদের কাজের জন্যই আমরা কাজ করছি। সো এইখানে আমাদের কাজ করে দেখানোর কথা। আরেকটা জিনিস, যে চুক্তি নিয়ে কথা হচ্ছে, সেই চুক্তি এই সরকারের সময় হয় না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই চুক্তিটা ইলেকশনের 3 দিন আগে শোনা যায়, আমি জানি না, আমি দেখিনি, শোনা যায় যে 3 দিন আগে হয়েছে। তাহলে কেউই কিন্তু এখানে ইন্ট্রিম সরকার চলে গেছে, কিন্তু সে তো দায়ের ঊর্ধ্বে না, তার দায়িত্ব আছে ওই সময়টায়। কেউ কিন্তু এটা নিয়েও কথা বলছেন। আপা, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। ডক্টর শিব্বির আহমদ, যেটি মনি আপা বললেন যে আসলে সরকার তো আর সবকিছু বলতে পারে না, বিরোধী দলের উচিত ছিল যে নিশ্চুপ না থেকে বলা, কিন্তু বিরোধী দল কেন চুপ ছিল? মনিয়াপার কথা থেকে আমি ক্লিয়ার না, আসলে মনিয়াপা কি চুক্তিটার পক্ষে না বিপক্ষে। যদি মনিয়াপা, আমি তো এটা কিছুই জানি না, আমি সরকারে আছি, আমার কাছ থেকে কথা বের করে নিতে হবে। মনে হচ্ছে না মনিয়াপা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কনসার্ন না, এই জিনিসটা মনিয়াপা পরিষ্কার করলেন যে আমি জানি না, আমি শুনেছি, আমি জানি না কবে হয়েছে, অথবা আমি এটা পড়ে দেখিনি, যেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এরকম একটা বিষয় নিয়ে। আমি মনে করি একজন সংসদ সদস্য হিসাবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে মনিয়াপার এটা জানা দরকার আছে, এবং একটা পক্ষ নিয়ে আবার দলকে সাজেশন দেওয়া দরকার আছে, এটা নিয়ে আলাপ আলোচনা হওয়া দরকার আছে। এখন এই চুক্তিটা করেছে ইন্টারিম গভর্নমেন্ট, এবং ইন্টারিম গভর্নমেন্টের একদম শেষের দিকে 2 দিন আগে তখন পররাষ্ট্র সচিব ছিলেন, উপদেষ্টা ছিলেন খলিল সাহেব, যিনি পরবর্তীতে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এটা কিন্তু একটা বড় লিঙ্ক। দেখেন, যিনি এই চুক্তিটা করেছেন বলে ধরে নেওয়া হচ্ছে, যিনি আমেরিকার সাথে কন্ট্যাক্ট করেছেন, তাকে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করেছে, যিনি বিএনপি করেন না, কোনোদিন করেন নাই, এবং এটা এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল, সেটা ভায়োলেশন করে বিএনপি মন্ত্রী বানিয়েছে। তার মানে হচ্ছে এবং যার বিরুদ্ধে বিএনপি একসময় আন্দোলনও করেছে, বক্তৃতা বিবৃতি দিয়েছে যে ওনাকে সরাতে হবে। সরকারও তো বলেছিল সব দলের সাথে আলোচনা করে এটা করা। এই যে সব দলগুলো বলছে যে আমরা জানি না, কিন্তু যিনি জানেন, লাইন বলতে চাই, বিএনপি সরকার তো জুনায়েদ সাকিও বিএনপি করেন নাই, ববি হাজ্জাজও বিএনপি করেন নাই,
আপনার এটা কি হচ্ছে বলে একটা জোট ছিল। আরো যারা আছেন, রাজনৈতিক দল। হ্যাঁ না, নুরুল হক, নুরুল হক, এটা নুরও আপা, বিএনপি করেন ওই নাই দুইটা তো, আসলে এবং comparable না। জাহিদ, ডাক্তার জাহিদও বিএনপি না। করেন না, তিতুমির সাহেবও বিএনপি না, করেন এটা না। এটা কম্পারেবল না কেন? কারণ ধরেন ববি হাজ্জাজ বা নুরুল হক নূর অথবা জুনায়েদ সাকি, এনারা conflict of রাজনৈতিক interest দল একটা এবং বিষয় ছিল। রাজনৈতিকভাবে ঐক্য করে ইলেকশন করে এমপি হয়ে আসছেন। রাজনৈতিক দলের বাইরে ইন্টারিম গভর্নমেন্টের কাউকে কিন্তু এই সরকারে নেওয়ার কথা না, জেনারেল পারসেপশন থেকে, কিন্তু তাকে নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে এখানে কোনো একটা আরও ইন্টারেস্ট গভর্নমেন্টের ছিল। তো এইটা আমি অনেকের সাথে একমত, এই ধরনের ইস্যুজ নিয়ে আলোচনা করা দরকার। সরকারের স্বচ্ছতা ইনশিওর করা দরকার। যে একটা চুক্তি হয়েছে আমাদের আসার 3 দিন আগে, এই চুক্তিটাই এই ভালো মন্দ দিক আছে, এই কারণে আমরা এগ্রি করছি, এই কারণে এগ্রি করছি না। অথবা অ্যাটলিস্ট এটা বলা যায়, দেখেন যে সরকারটা করেছিল তারা জনগণের সরকার ছিল না, এখন আমরা জনগণের ভোট নিয়ে আসছি, আমাদের একটা দায়বদ্ধতা আছে জনগণের প্রতি, আমরা জনগণের পক্ষ থেকে আমাদের উপর চাপ আছে, আমরা কিছু জিনিস রিভিউ করি। মালয়েশিয়া তো রিভিউ করেছে, সরকার চাইলে কিছু জিনিস রিভিউ করতে পারে। আমার মতে এটা নিয়ে একটু আলাপ আলোচনা হওয়া, রিভিউ করা, এটা তো করাই যায়। হয়তো এমনও হতে পারে যে রিভিউ করে কিচ্ছু হবে না, কিন্তু এইটা বোঝানো যে দেখেন আপনাদের সাথে যে চুক্তিটা আছে, একটা ডিসক্লোজার ক্লজ দিয়ে রাখছেন, এটা নিয়ে আমাদের জনগণের মধ্যে ক্ষোভ আছে, তাহলে অন্তত ভবিষ্যতে এ ধরনের কিছু হওয়ার ক্ষেত্রে চাপটা সামলানো যাবে, যে না, জনগণের আমার জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে। এই জিনিসটা সরকারের দিক থেকে তো আমি এক্সপেক্ট করতেই পারি। অনেকটাই, যেটা হচ্ছে যে সরকার আসলে সবকিছু ডিসক্লোজ করতে পারে না, যেটি মনিয়াপা বললেন, কিন্তু বিরোধী দলগুলো তো সংসদে হোক বাইরে হোক চাপ দিবে, কথা বলবে, সরকারের কাছ থেকে কথা বের করার চেষ্টা করবে, কিন্তু বিরোধী দলগুলো নিশ্চুপ। না, এখান থেকে তো আমি বলতেছি যে এই পার্লামেন্টটা আসলে কোন দিকে যাচ্ছে, এই পার্লামেন্টটা দেখতে কেমন লাগতেছে। আমি যেখানে কম দামে গম কিনতে পারতাম, এই চুক্তির কারণে আমাকে এখন বেশি দামে আমেরিকা থেকে গম কিনতে দিতেছে। আমার তো অনেক টাকা নাই, আমার সামনের 15 বছরে কয়টা বোয়িং বিমান কিনতে হবে সেটা তো আমেরিকা ঠিক করতে পারে না। আমার কয়টা বোয়িং বিমান লাগবে না লাগবে এটা তো আমি ঠিক করবো। দরকার বলে আমার বেশি লাগবে, হয়তো আমি আমেরিকা থেকেই নিব, বা দরকার বলে কম লাগবে আমি অন্য দেশ থেকে নিব, যেখানে আমি কমে পাবো সেখান থেকে নিব। তো এটা তো অন্য কারোর উপর ডিপেন্ড করে না। আমাদের কথা হইলো, আমার মনে আছে আমরা এনপিএ থেকে যখন পার্লামেন্টের সামনে প্রথম কর্মসূচি পালন করলাম, এবং আমরা স্পষ্টভাবে দাবি জানাইলাম যে এই পার্লামেন্টে এই এজেন্ডা তুলতে হবে, তুইলা এটার উপরে রিভিউ আলোচনা হইতে হবে, দরকার পড়লে আমেরিকার সাথে পুনরায় রিনেগোশিয়েট করতে হবে। কারণ আমি তো আমার সবকিছু দিয়ে দিব না, এক গার্মেন্টসের বাঁচানোর আলাপ করে আমি তো আমার সব দিয়ে দিতে পারি না। আমার টোটাল এখানে আপনি মনে করেন আজকে একটা আমেরিকান আইটি কোম্পানি যদি বাংলাদেশে আসে, তাকে আপনি যা সুবিধা দিবেন, ঠিক একই একটা বাংলাদেশের তরুণ উদ্যোক্তা যদি একটা আইটি ফার্ম তৈরি করে, তাকেও সমান সুযোগ দিতে হবে, মানে সমান দিতে হবে। তাহলে আপনি তো আপনার তরুণ যে, তার জন্য নিশ্চয়ই একটু ট্যাক্স রিডাকশন রাখবেন, কারণ আপনার তরুণ উদ্যোগটা যেন গড়ে ওঠে। কিন্তু আপনি সেটা রাখতে পারতেছেন না কেন? কারণ আপনার তো তাহলে আমেরিকান কোম্পানিটারও ট্যাক্স রিডাকশন দিতে হবে। তাহলে আমার লাভটা কি হলো? আমি যদি এখন ট্যাক্স বেশি বাড়ায় দিই, যে আমি আমেরিকানদের কাছ থেকে টাকাটা আদায় করে নিতে হবে, তাহলে তো আপনার দেশে কোনো তরুণ উদ্যোক্তা তৈরি হবে না। আবার আপনি যদি আপনার তরুণ উদ্যোক্তার জন্য ট্যাক্স রিডাকশন দেন, ওইটাই আমেরিকান কোম্পানির উপরও যদি পড়ে, তাহলে আমেরিকান কোম্পানি বেশি মুনাফা করে নিয়ে চলে যাবে আপনার দেশ থেকে। আপনি কি করবেন এখানে? ফলে ন্যূনতম গার্ডস তো দেখাইতে হবে সরকারের। সরকার তো জনগণের ভোটে আসছে, আপনার বিরোধী দল কি করতে পারলো কি করতে পারলো না সেই আলোচনার থেকে তো বেশি গুরুত্বপূর্ণ হইলো আপনার জনগণের ভোট আপনার পক্ষে গেছে, জনগণ আপনাকে ভোট দিছে, তো সেই ভোটের যে আমানত সেটা আপনার রক্ষা করতে হবে না, সেই বিশ্বাস আপনার রক্ষা করতে হবে না। আপনার কি মনে হচ্ছে আপনি আজকে কোনো কথা বলবেন না আমেরিকান চুক্তি নিয়ে, আজকে থেকে 1-1.5 বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে সেটা প্রভাব পড়বে না? জনগণ সেটা বুঝবে না? জনগণ বোঝে না? আপনি কি মনে করেন যে আপনারা বিভিন্ন বৈদেশিক দেশের সাথে হিসাব নিকাশ মিলে সরকারে বসে থাকতে পারবেন? তাহলে তো শেখ হাসিনাও পারতো, শেখ হাসিনা পারে নাই, ফলে এখানে অন্য কেউ পারবে না। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, 1 মিনিট সময় আছে। যেই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিল যে বিরোধী দল চুপ থাকলো কি থাকলো না, সেটি সরকারের দল কেন আমলে নেবে? সরকার তো জনগণের ভোটে ক্ষমতায় আসছে, জনগণের কাছে সরকারের জবাব দিতে আছে, জনগণ কেন ক্লিয়ার? সরকার জনগণের জবাবদিহিতা করার জন্যই কাজ করছে। কাজ করলে প্রথম দিনই যে বলতে হবে এমন তো কোনো কথা না। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, বিরোধী দল গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। বিরোধী দল বাধ্য করে সরকারকে কথা বলতে, সরকারকে জবাবদিহি করতে। বিরোধী দল একটা ছায়া সরকার, তো বিরোধী দল এত বড় ঘটনা, এবং এই বিরোধী দলের উপর দিয়েও যাওয়ার কথা না, সরকারের দলের উপর দিয়েও যাওয়ার কথা না, কারণ তারা দুইজনের কেউই সরকার এবং বিরোধী দলে ছিল না সেই দিন। তাহলে কেন তারা কথা বলছে না? আমি যদি বলি, ওনারা তো অন্য দেশ থেকে আসে নাই, এই দেশেরই নাগরিক বিরোধী দল, তাহলে কেন তারা বলবে না? সরকার, আমি বলছি সরকার কাজ করছে, সরকার হয়তো বা নিজে থেকে যতটুকু পারবে ততটুকু তো তুলবে। এখানে আরেকটা কথা আসছে যে গমটা আমি বেশি দামে কিনলাম কেন? আমার যদি এখানে ধরেন 5টা মগ লাগে,
5টা মগের দাম যদি হয় 500 টাকার জায়গায় যদি 5টা মগের দাম হয় 50,000 টাকা, আর আমার যদি আরেকটা জিনিস লাগে, যেটা আমি গার্মেন্টসের কথাই বলি, যেটা 500 কোটি টাকা, তাহলে ওইখানে যদি আমি রেয়াত পাই, তাহলে আমার এইখানে তো একটুখানি খরচ করতে অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।